আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংকট অব্যাহত থাকলে জ্বালানির দাম বাড়ার সিদ্ধান্ত আসতে পারে। চট্টগ্রামে অর্থমন্ত্রী। বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রী। জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতা। সংকট নিরসনে সহযোগিতার প্রস্তাব। সংবিধান বাতিলের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, বললেন চিফ হুইপ। সারা দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গত ১৯ দিনে উপসর্গ নিয়ে মারা গেছে ৯৪ জন, আক্রান্ত ৫,৫০০-এর বেশি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমেরিকা বাংলাদেশ সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ডিসিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। নিরাপত্তায় ঢাকার কৌশলগত অবস্থানের প্রশংসা। এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশের মরদেহ ঢাকায়, কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব দাবি ট্রাম্পের। পেন্টাগনের F-35 যুদ্ধবিমান ভূপাতিত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির সংকট অব্যাহত থাকলে তেল গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্ত আসতে পারে, এমন বার্তা দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে KEPZ-এর এক অনুষ্ঠানে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে, তাই সরকারি তহবিলে বিশাল চাপ তৈরি হচ্ছে। মন্ত্রী আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। চট্টগ্রামে KEPZ-এ আয়োজিত অনুষ্ঠানে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে শিল্প উৎপাদন, কৃষি সহ মানুষের দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাব না পড়ে। এখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। এটাকে মোকাবেলা করার জন্য এখন আমরা সারা বিশ্ব থেকে তেল গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের তেল গ্যাস প্রকিউরমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। কারণ আমাদেরকে প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে, এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে, কিন্তু আমাদের কোনো অপশন নাই। এ পর্যন্ত দেশে জ্বালানির কোনো সমস্যা নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সার্বিক কর্মকাণ্ড, সরকারের নেয়া বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। জ্বালানি সাশ্রয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, সবার ক্ষেত্রে এই সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে। কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না সামনের দিকে, এবং জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। এর আগে ইয়াং ওয়ান চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি CIU একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জ্বালানি নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন পাট শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেটে নিজ বাসায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, জ্বালানির ক্ষেত্রে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরবরাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা আছে স্বীকার করে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। আপনি পেট্রোল পাম্পে গেলে তেল পাচ্ছেন, আপনি এখানে যে এসেছেন মোটরসাইকেল বা গাড়িতে করে, সেটা তেল চালিত বাহন। তো কি আটকাচ্ছে আমাকে বলেন। আজকে পর্যন্ত তেলের কারণে ব্যাহত হয়েছে কোন জিনিসটা? আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নাই, যেহেতু যেখান থেকে জ্বালানি আসে, তেল, ডিজেল, গ্যাস আসে, সেখানে যেহেতু মূল্য অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তারপরে সরবরাহ পরিস্থিতির মধ্যে
অস্বাভাবিকতা আছে, সেজন্য ব্যবহারে যেন আমরা সাশ্রয়ী হই। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দক্ষিণ কেরানীগঞ্জের এক সমাবেশে তিনি আরো বলেন, দেশের সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদী সরকার না থাকলেও জনমনে অস্বস্তি বিরাজ করছে। ডক্টর শফিকুর জানান, সংকট নিরসনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত বিরোধী দল। এছাড়া সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার, সেটাকে আবার শানিত করো। এ সময় সমসাময়িক নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে। কিলোমিটারের পর কিলোমিটার কেন লাইনে থাকতে হয়? কেন তাদেরকে রোদে শুকাতে হয়? কেন তাদেরকে বৃষ্টিতে ভিজতে হয়? আর সরকার জাতিকে বলছে তেলের কোনো অভাব নেই, জ্বালানির উপর পাওয়ার নির্ভরশীল। শুধু গাড়ির চাকা চলে না, শুধু ফ্যান ঘুরে না, শুধু বাতি জ্বলে না, এই জ্বালানিতে সমাজের চাকা চলে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির চাকা চলে। এটা লজ্জার ব্যাপার। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য করি। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে আগামীতে ইস্পাত কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন ডাক্তার শফিকুর রহমান। আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? সরকারের আচরণে ফ্যাসিবাদদের সংক্রমণ দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। সশস্ত্র দুর্বৃত্তদেরকে মোকাবেলা করে খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সেই জনগণের মৃত্যু হয় না। একটি দল ৭১-এর পরাজয় মেনে নিতে পারছে না বলেই সংবিধান ছিঁড়ে ফেলে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রস্তাবে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়। আর স্বাধীনতার ৫৫ বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চলমান রয়েছে বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। একটা দল আপনারা দেখবেন মাত্র 8টা দফা দিয়েছে। 8টা দফা কি বলবেন জানেন নাকি? সবাই জানেন, কিন্তু আমি আপনাদের স্মরণ করে দিই। প্রথম বললো, এরপরই বললো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁড়ে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়ব কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলাম। আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করছি, করা শুরু করেছি। কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। বাইরটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি? জুলাই সনদের বিপক্ষে বিএনপি। তেলের ভোগান্তি প্রতিদিনই তৈরি করছে নতুন রেকর্ড। ছুটির দিনের সকালে রাজধানীর হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লাইনে দাঁড়িয়ে রাত পার হয়ে গেলেও মেলেনি তেল। এদিকে ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ এবং গ্রাহকদের অতিরিক্ত চাপে পাম্প সংশ্লিষ্টরা রয়েছেন বিপাকে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সব নষ্ট হতেছে আমার। এই যে বাজার সদাই ভাই, আজকে জুমার দিন বাজার করছি আমি, এই বাজারগুলো বাসা নিব, সারাদিন ডিউটি করে। ছুটির দিনে পরিবার নিয়ে একসাথে দুপুরের খাবার খাবেন বলে বাজার করেছিলেন আব্দুল জলিল। তবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল প্রায় 12 ঘন্টা তেলের লাইনে দাঁড়িয়ে রাস্তায় কেটে গেছে রাত। ফেরা হয়নি ঘরে, পৌঁছতে বসেছে বাজার। রাত্রেবেলা এসে ডিউটি শেষ করে বাসায় যাবো, ভাবছি যে কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য বাজার সদাই করছি। কি আমার তরকারি সব নষ্ট হইতেছে ভাই, সব নষ্ট হইতেছে ভাই। এই দেখেন আমার, এই দেখেন সব তরকারি, এই দেখেন আমার, এই যে ডিম, এই দেখেন দুধ, সব কিছু আমার নষ্ট হচ্ছে ভাই। ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই ভাই। করেন, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে ভাই।
আমার মোবাইলে চার্জ পর্যন্ত নেই যে তাদের সাথে যোগাযোগ করবো ভাই। রাজধানীর পাম্পগুলোতে তেলের লাইন ছাড়িয়ে গেছে কয়েক কিলোমিটার। বেগুনবাড়ির ট্রাস্ট ফিলিং স্টেশনের গাড়ির লাইন মহাখালী রেলগেট পার হয়ে গেছে। অন্যদিকে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের লাইন গিয়ে ঠেকেছে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে। পেট্রোল পাম্পে মানুষের ভোগান্তির এই চিত্র এখন প্রতিদিনের। গত রাত 8টা থেকে আমি এখানে সিরিয়াল দেই, 3 শিপ লাগলো মোটে এই তেলটা নিতে। নজল মারছে, টাকা উঠতেছে ঠিকই, কিন্তু তেল আসছে একটু, ওনারা সাক্ষী। সামনে যারা গেল ওদের তো ঠিকই টাকা গুনা দেওয়া যেতে হয়েছে, পরে সবাই টাঙ্কি চেক করে দেয়, কারো টাঙ্কিতে তেল নাই। ধোঁকা হইতাছে আমাদের সাথে, এবং আমরা তো ভুক্তভোগী। আমাদের ফ্যামিলি এখন পর্যন্ত চিন্তা আছে যে আমরা কোথায় আছি। 12-13 ঘন্টা 14 ঘন্টা আমরা রোডের ভিতরে। আমি মোটামুটি মহাখালীর প্রত্যেকটা পাম্প খোঁজ করেছি, মহাখালী কোনো পাম্পে তেল ছিল রাতের বেলা, শুধুমাত্র এই পাম্পে তেল ছিল, প্লাস আসাদ গেটের যে পাম্পগুলো ছিল ওই পাম্পগুলো তো তেল ছিল না। এই ট্রাস্টে ভাবলাম যে এখানে একটু কম সময় লাগতে পারে, এখানে যে সিরিয়াল 4 ঘন্টার আগে তেল পাবো না। সরবরাহ জটিলতায় বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না দিলে পাম্পের কর্মীদের ওপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। ঘটছে হাতাহাতির ঘটনাও। আমরা ওই ট্যাঙ্ক ফুল দিয়েও দেখলাম ভিড় কমে না, রেশনিং করার পরও দেখলাম ভিড় কমে না, কোনোভাবেই কমতেছে না। আমাদের গেট অলরেডি 2-3 বার ভাঙছে, এখানে মানুষজনের সাথে হাতাহাতি হয়ে যায়, এগুলো নিয়ে অনেক সমস্যা। রাতের বেলা অনেক সময় রাতের বেলা তেলটা শেষ হয়, তখন পাম্প বন্ধ করে একটা রিস্ক হয়ে যায়। আমাদের ক্যাশ থাকে, এখানে তেলের গাড়ি থাকে, আবার যারা স্টাফ আছে সবার জন্য একটা রিস্ক। দেশে তেল সংকট থাকলে সেই বিষয়ে সরকারকে খোলামেলা ঘোষণা দেওয়ার দাবি জানান গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা। মুশফিক রহমান, ATN বাংলা, ঢাকা। সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরেছে MT ইউয়ান জিংহে নামের একটি অয়েল ট্যাঙ্কার। সকালে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মমিতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ। দুপুরে জাহাজটি পরিদর্শন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা। এদিকে বন্দরের জলসীমায় পৌঁছেছে LNG ও LPG বহনকারী আরেকটি জাহাজ। এছাড়াও বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল সরকার আমদানি করছে বলে জানিয়েছে BPC। চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুতকৃত 37,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত আহমেদ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলি বাজারে একটি সার কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাংশা উপজেলার সহকারী কমিশনার সাদ আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় দোকান থেকে 183 লিটার ডিজেল জব্দ করা হয়। অন্যদিকে জামালপুর শহরের পাথালিয়া বকুলতলা মোড়ে প্রকাশ্যে প্রতি লিটার পেট্রোল 200 টাকায় বিক্রি করেছে সৌরভ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছে এর মালিক। রাজধানীর হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে। হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 জন মারা গেছে। এ সময় আক্রান্ত হয়েছে 5,792 জন। বিস্তারিত তৌহিদুর রহমান তুহির রিপোর্টে। আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বাড়তে দেখা গেছে। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকেও শিশুদের নিয়ে ঢাকায় আসছেন স্বজনরা। কুষ্টি থেকে আইসি 1 তারিখে প্রথম ফ্লোরে ছিলাম, পরে মানে বয়স্কদের ওখান থেকে বেড চেঞ্জ করে বাচ্চাদের ওই বেডে দিয়েছে। মোটামুটি সেবা এখন ভালো পাচ্ছি। ওয়াশরুমগুলো একটু পরিষ্কার করছে না, ওয়াশরুমগুলোর একটু ঝামেলা আছে। হামের রোগীরা চাপ একটু বেশি। তারপর আমরা আগে ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ডটা একটু ছোট ছিল, ফ্লোরে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ। হামের রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে বিশেষ 2টি ইউনিট। শ্যামলী শিশু হাসপাতালেও দেওয়া হচ্ছে বিশেষ সেবা। কোভিড-19 পরে যে ড্রপ আউট হয়েছে, যার ফলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই হামের সংখ্যা খুব বেড়ে গেছে। আমাদের শিশু হাসপাতালের এটা স্টার্ট হয়েছে পর থেকে আমরা একটা 56 বেডের ICU প্লাস ওয়ার্ড
চালু করা হয়েছে। চিকিৎসকরা বলছেন হাম নিয়ে আতঙ্কিত না হয়ে প্রাথমিক অবস্থায় বাসায় বসেই চিকিৎসা দেওয়া সম্ভব। এক্ষেত্রে বাসায় থাকা অন্য শিশুদের থেকে তাকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তারা। সচেতনতার ব্যাপার, বাসায় অন্য বাচ্চা কাচ্চাও থাকে, এদেরকে একটু আইসোলেটেড রাখতে হবে, আলাদা একটা রুমে যদি রাখে সব বাচ্চার সাথে মিশতে দিবে না, কারণ এটা তো ছড়াইয়ে পড়বে না হয়। শ্বাসকষ্ট খুব বেশি না হয় তাহলে তো বাসায় বসে চিকিৎসা করা যায়। বিগত বছরগুলোতে টিকা না দেয়া হামের সংক্রমণ বৃদ্ধির প্রাথমিক কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, তবে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সংক্রমণ রোধে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুদ রানার প্রতিবেদন। সারা দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে 17 জন ভর্তি হয়েছেন। এর মধ্যে 12 জনের নমুনা পরীক্ষার জন্য ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এই পর্যন্ত মোট 123 জনের নমুনা পাঠানো হয়, যার মধ্যে 8 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে 5 জেলায় হামের নতুন করে 115 জন শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 385-তে। এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। মাদারীপুর জেলার 4টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই হাসপাতালে আসছেন নতুন নতুন রোগী। বিচি চলছে শরীরের ভিতরে, বিচি থেকে আমরা বুঝতে পারি হাসপাতাল নিয়ে আসছি। পরে ডাক্তার সাহেব বলছে যে হামের সমস্যা হয়েছে। এক সপ্তাহের উপরে হয়ে যায়। হাম হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা জানান শিশু বিশেষজ্ঞরা। কোনো বাচ্চা যদি জ্বর হয়, জ্বরের সাথে যদি সারা গায়ে লাল লাল দানা দানা বিচি এরকম ওঠে এবং তার সাথে যদি চোখ লাল হয়, নাক দিয়ে পানি পড়ে এবং শুকনো কাশি থাকে, আপনার চিকিৎসকের শরণাপন্ন হন। হামের টিকা মজুদ থাকার কথা জানিয়েছেন সিভিল সার্জন। আমার জেলায় সর্বমোট 5,500 ভায়াল টিকা মজুদ আছে। এই টিকা দিয়ে আমরা এক ভায়াল দিয়ে 5 জনকে টিকা দেওয়া যায়, মানে এটা দিয়ে আমরা প্রায় 25,000 প্লাস শিশুকে টিকা দিতে পারবো। রাজবাড়ীতে বেড়েছে হামের সংক্রমণ। হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে রোগী। নেত্রকোনা হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। গত 10 দিনে উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে 44 জন ভর্তি হয়। ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় হামের ব্যাপক সংক্রমণের খবর পাওয়া গেছে। মাসুদ রানা, এটিএন বাংলা। রাজধানীর বাজারে হঠাৎ করে বেড়েছে মুরগির দাম। সব রকম মুরগির দাম কেজিতে 50 থেকে 80 টাকা বেড়েছে। এদিকে ইরান যুদ্ধের অজুহাতে ভোজ্য তেল নিয়ে শুরু হয়েছে তেলাসমাতি। দাম না বাড়ালেও অধিকাংশ কোম্পানি চাহিদা মতো তেল সরবরাহ করছে না, সাথে জুড়ে দিচ্ছেন অন্যান্য পণ্য কেনার শর্ত। এছাড়াও বেড়েছে গরুর মাংস ও সবজির দাম। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজার ভরা সবজি থাকলেও সবচেয়ে সস্তা পেঁপের কেজি 50 টাকা। বাজার দাম ঊর্ধ্বমুখী। এ মাসে রেখে পরের মাসে আসি, পরের মাসের দাম বেশি আগের মাসের তুলনায়। কাঁচা মরিচ মনে হয় তেল খায়, কথা বুঝতেছেন? দেশি মুরগি আর গরুর মাংস কোনো ডিফারেন্স নাই, মুরগিও তেল খায়। সবাই বাজার করা কমানো আর কি, এছাড়া তো আর কোনো উপায় নাই। ঈদের আগে বেড়েছিল সব ধরনের মুরগির দাম, তা আর কমেনি। গত সপ্তাহে দাম বেড়েছে আরো এক দফা। যেখানে আমি 320 টাকা কিনেছি বা 300 টাকা কিনেছি এই ঈদের আগেও, আর সেখানে আজকে 420 টাকা। দেশের এরকম 680, 700, 700, যেমন গিয়ে দেখি পোলট্রি সব খালি। এদিকে যুদ্ধের অজুহাতে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। কোম্পানি আমাদেরকে অ্যাভেলেবেল তেল দিচ্ছে না, তাও কন্ডিশন দিচ্ছে আপনার তেলের সাথে লবণ, ডাল, তারপরে সরিষার তেল এগুলো নিতে হবে। খাদ্যদ্রব্যের আলোচনার মাঝখানে কখন যে সাবান সোডার দাম বেড়েছে তা অনেকের নজরের বাইরেই রয়ে যাচ্ছে। সাবান টাবান, পাউডার টাউডার এগুলোর দাম বাড়ছে অনেক যুদ্ধের কারণে। লাখ সাবান, হুইল পাউডার, রিন এগুলো 1 কেজিতে প্রায় 15 থেকে 20 টাকা করে বাড়ছে। লাখ সাবান বাড়াইছে 5-6 টাকা করে, কোলোদপ পেস্টে বাড়াইছে 10 টাকা, সানসিলে বাড়াইছে 20 টাকা করে।
গরুর মাংসের কেজি সরকারিভাবে 750 টাকা নির্ধারণ করে দেওয়া হলেও কোথাও এই দামে পাওয়া যাচ্ছে না। কোনো বাজারে 800, আবার কোনো বাজারে বিক্রি হচ্ছে 850 টাকায়। গরুর দামটা এবার খুব বেশি, রোজার থেকে ধরেন গরুর দামই খুব বেশি। অন্যান্য বছর তো ধরেন একটু নিয়ন্ত্রণে, এবার নিয়ন্ত্রণে নাই। তবে এখনও সস্তায় পাওয়া যাচ্ছে মুরগির ডিম। প্রতি ডজন লাল ডিম 110 টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 100 টাকায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আমেরিকা বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। শুক্রবার এই বিষয়ে পোস্ট দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে পল কাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বক্তব্য দেন, জানান নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মাঝে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে বাংলাদেশ। সমুদ্র বা সীমান্তে যা ঘটে তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার পাশাপাশি সারা বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে উল্লেখ করে জটিল পরিবেশে বাংলাদেশ যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সেই লক্ষ্যে একযোগে কাজ করার গুরুত্ব দেন পল কাপুর। ফ্লাইট জটিলতায় দীর্ঘ 1 মাস পর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রথম বাংলাদেশি এসএম তারেকের মরদেহ দেশে এসেছে। শুক্রবার সন্ধ্যা 6:45টার দিকে তার মরদেহ নিয়ে সৌদি আরবের গালফ এয়ারের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে প্রাণ হারান তারেক। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে 85,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে, পরে আরও 3 লাখ এবং বিমা বাবদ 10 লাখ টাকা দেওয়া হবে। এই যুদ্ধে এখন পর্যন্ত 6 বাংলাদেশি নিহত হয়েছে, যাদের মধ্যে 3 জনের মরদেহ দেশে আনা হয়েছে। মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে আমরা হস্তান্তর করেছি। লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা, আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে, এবং তাদের আরও 3 লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ 10 লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা 6 জন বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি এই যুদ্ধে, এবং আমরা একে একে সবাইকে আমরা সকলে যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আগামী কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, আর অল্প সময়ের মধ্যেই খুলে দেওয়া সম্ভব হবে ওই প্রণালী। এরপর তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করা যাবে। এদিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারিতে ট্রাম্পের বড় ধরনের যুদ্ধাপরাধ সংগঠনে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে ক্ষোভ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেনজিয়ান। এদিকে আমেরিকার ভূপাতিত F-35 পাইলটদের জীবিত ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছে IRGC। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। অসম এক যুদ্ধ চেয়ে চেয়ে দেখছে বিশ্ববাসী। ইরান বিশ্বের জন্য মূর্তিমান হুমকি এমন দোহাই দিয়ে দেশটির আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসনকে উপড়ে ফেলতে চেয়েছিল আমেরিকা ইসরায়েল। যৌথ আগ্রাসনে তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হলেও দেশটিতে নির্বিচারে বোমা বর্ষণ থেমে নেই। বৃহস্পতিবার একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করেছে পেন্টাগন। তার ছবি দিয়ে উল্লাস প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইস্পাত উৎপাদনে ইরানের সক্ষমতার 70% ধ্বংস করা হয়েছে। অর্থাৎ দেশটিকে পাথুরে যুগে ফিরিয়ে নেয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ওয়াশিংটন, তেল আভিভ। এই অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষোভ জানিয়ে বলেছেন, প্রস্তর যুগে ফিরিয়ে নেয়ার যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাতে ট্রাম্পের বড় ধরনের যুদ্ধাপরাধ সংগঠনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। অথচ এই নিয়ে মানবতার ফেরিওয়ালা পশ্চিমাদের কোনো বিকার নেই।
ওদিকে আগামী কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব বলে দাবি করেছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, আর অল্প সময়ের মাঝেই খুলে দেওয়া সম্ভব হবে ওই প্রণালী। এরপর তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করা যাবে। তার মানে ভেনেজুয়েলার মতো ইরানের জ্বালানি সম্পদ গ্রাস করার মতলবও রয়েছে তার। তবে চতুর্দিক থেকে কোণঠাসা হলেও লড়াই চালিয়ে যাচ্ছে IRGC। বৃহস্পতিবার আমেরিকার অপ্রতিরোধ্য বলে খ্যাত যুদ্ধবিমান F-35 ভূপতিত করেছে তারা। সেই সাথে এর পাইলটদের জীবিত ধরতে পারলে বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। আদিব মোহাম্মদ, ATN বাংলা। ATN বাংলার চিফ রিপোর্টার মইনুল হাসানের বাবা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আরশাদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা ৩টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এক কন্যা, ৪ ছেলে, নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুম আরশাদ হোসেন উত্তর বাড্ডা বায়তুল মুকাদ্দম কুয়েতি মসজিদের সাবেক সভাপতি, উত্তর বাড্ডা বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বাড্ডা হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সহ মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বাদেশা উত্তর বাড্ডা কুয়েতি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ATN বাংলায় শোকের ছায়া নেমে এসেছে। মইনুলের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া DRU কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের আর্থিক খাতে সমন্বিত সেবা সম্প্রসারণের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক PLC ও শান্তা লাইফ ইন্স্যুরেন্স PLC যৌথভাবে ব্যাংক অ্যাসুরেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাজধানী গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, হেড অফ রিটেল অ্যান্ড SME ব্যাংকিং এর উপব্যবস্থাপনা পরিচালক M খোরশেদ আনোয়ার, হেড অফ লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক এবং হেড অফ ব্যাংক অ্যাসুরেন্স অ্যান্ড স্টুডেন্ট ব্যাংকিং মোহাম্মদ রাকিব। অন্যদিকে শান্তা লাইফ ইন্স্যুরেন্স PLCর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আরিফ খান, M আনিসুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আক্তার আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার খুরশেদ কায়সার। নতুন এই উদ্যোগের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের গ্রাহকরা এখন সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জীবন বীমা পলিসি গ্রহণ করতে পারবেন। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সেনাপ্রধান হিসেবে 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির সংসদে 584 ভোটের মধ্যে প্রয়োজনীয় 293 ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মিন অং হ্লাইং। 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সবশেষ সামরিক অভ্যুত্থান হয়। এতে নেতৃত্ব দেন 69 বছর বয়সী মিন অং হ্লাইং। এ সময় পশ্চিমা অনেক দেশটির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে। সামরিক অভ্যুত্থানের পরপর মিয়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। এতে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। এই গৃহযুদ্ধে মিয়ানমারের শাসন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। দেশের বড় একটি অংশ এখনো সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের মতে মিন অং হ্লাইং এর ক্ষমতা গ্রহণ সংঘাতের অবসান নয়, বরং তা দীর্ঘস্থায়ী সংকটকেই আরও গভীর করতে পারে। প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 47তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বনানী কবরস্থানে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে কোরআনখানি ও
শ্রদ্ধা নিবেদন পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাহবুব মোর্শেদের ছেলে সৈয়দ মারগব মোর্শেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিচারপতি মোর্শেদের ওপর আলোচনা সভার আয়োজন করে। স্বাধীনতা দিবস উপলক্ষে মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড পোয়েটিক অ্যাওয়ার্ড। কবিতা, সাহিত্য ও সংস্কৃতির এক মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, গীতিকার ও সমাজসেবক মোহাম্মদ মোমেন মিয়া। প্রধান আলোচক ছিলেন সুফি লেখক ও গবেষক সোহরাব হোসেন খান অনন্ত মৈত্রী। উদ্বোধন করেন বিপ্লব বার্তার সম্পাদক ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী। রলি আক্তারের সঞ্চালনায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সারওয়ার মাহিন। এছাড়াও নেপাল, ভুটান ও ভারত থেকে আগত কবি সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এবারে খেলার খবর। আসন্ন বিশ্বকাপ ফুটবলে টিকেটের প্রথম দফার উন্মুক্ত বিক্রি শুরু হয়েছে, যেখানে আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের একটি টিকেটের দাম সর্বোচ্চ $10,990 ধরেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 13,45,000 টাকা। শুধু বক্স অফিসের দাম বিবেচনায় 19 জুলাইয়ের ওই ম্যাচের টিকেটের দাম গ্যালারির ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। অথচ আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পক্ষ থেকে বিশ্বকাপের বিড বুকে বলা হয়েছিল ফাইনালের টিকেটের সর্বোচ্চ দাম হবে $1,550 বা প্রায় 1,89,000 টাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সংকট অব্যাহত থাকলে জ্বালানির দাম বাড়ার সিদ্ধান্ত আসতে পারে চট্টগ্রামে অর্থমন্ত্রী। বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর। জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। সংকট নিরসনে সহযোগিতার প্রস্তাব, সংবিধান বাতিলের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, বলেন চিফ হুইপ। সারা দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গত 19 দিনে উপসর্গ নিয়ে মারা গেছে 94 জন, আক্রান্ত 5,500-এর বেশি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমেরিকা বাংলাদেশ সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ, ওয়াশিংটন ডিসিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। নিরাপত্তায় ঢাকার কৌশলগত অবস্থানের প্রশংসা। এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশের মরদেহ ঢাকায় কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব, দাবি ট্রাম্পের। পেন্টাগনের F-35 যুদ্ধ বিমান ভূপাতিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।